স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনার ভয়াবহতা। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছে 5 জন। এই পর্যন্ত 50 জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। করোনা মোকাবিলায় জেনারেল হসপিটালকে করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণার পরে হাসপাতালেই সবচেয়ে বেশি করোনা রোগী ভর্তি হয়েছে। এই পর্যন্ত 10 জন ভর্তি রয়েছে করোনা রোগী। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া জ্বর, কাশি, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে ভিড় করছেন শত শত নারী পুরুষ। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 5 জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 50 জন। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে করোনা ডেঙ্গু পরিস্থিতি কি? 5 জন শনাক্ত হয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ রুবা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, যেহেতু করোনার ভয়াবহতা দেখা দিয়েছে বন্দরগুড়ি চট্টগ্রামে, অর্ধ শতাধিক সংক্রমিত হয়েছে। তো আমরা দেখছি মানুষের যে একটু সচেতনতার ব্যাপার রয়েছে, সেই সচেতনতা কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। তবে চিকিৎসকরা বারবার বলছেন, মানুষ যদি একটু সচেতন না হয়, মানুষ যদি একটু স্বাস্থ্যবিধি না মানে, তাহলে কিন্তু আরও ভয়াবহতা রূপ নিতে পারে। যেহেতু 2020 সালে যেভাবে করোনায় অনেকজনের মৃত্যু হয়েছে, এমনকি অনেকজন সংক্রমিত হয়েছে, তেমনিভাবে কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু নতুন ভেরিয়েন্টের দাপট কিন্তু দেখাচ্ছে, এমনকি চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। একই সাথে শুধু করোনা না, একই সাথে আমরা দেখছি দাপট দেখাচ্ছে ডেঙ্গু। চট্টগ্রামে প্রতিদিন ডেঙ্গু সংক্রমিত হচ্ছে অনেকে। যেহেতু এই যে বর্ষাকাল, এই বর্ষার সময় কিন্তু আসলে বিভিন্ন ছাদে পানি জমে থাকে। এই সময়টার মধ্যে এডিস মশার লার্ভা কিন্তু ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আসলে যে ডেঙ্গুর সংক্রমণ অনেকটা বাড়তে পারে বলে তারা আশা করছেন। তার কারণে করোনার পাশাপাশি ডেঙ্গুও কিন্তু অনেকটা ভয়ানক হতে পারে। এই কারণে কিন্তু চিকিৎসকরা বলছেন পরিবার পরিজনদের কিন্তু অনেকটা সচেতন হতে হবে। যেহেতু করোনার থাবা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে চট্টগ্রামে এখন। আরও এই যে এখন যেহেতু বৃষ্টি খুব বেশি পড়ছে, সকাল থেকে এক থেমে বৃষ্টি আছে চট্টগ্রামে, কয়েকদিন ধরে একই বৃষ্টি। তো আমরা দেখতে পাচ্ছি এই সময়টার মধ্যে চিকিৎসকরা বলছেন অন্তত একটু যদি মানুষ যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু যে জ্বর, কাশি, সর্দি সহ নানা রোগ থেকে তারা রেহাই পাবে। আর এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। চট্টগ্রামে অস্থির চালের বাজার। পাইকারিতে বস্তা প্রতি চালের দাম প্রকারভেদে বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরাশাইল ও স্বর্ণাসিদ্ধ চালের দাম। পাইকাররা বলছেন চালের ঘাটতি নেই, তারপরও উত্তরবঙ্গের মিলারদের সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। চালের দর ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের চালের পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলী। এখানে পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দর বেড়েছে। স্বর্ণাসিদ্ধ চালের দাম বস্তাপ্রতি 200 টাকা বেড়ে এখন তা বিক্রি হচ্ছে 2950 টাকায়। আজ জিরাশাইল বস্তাপ্রতি 3300 থেকে 1 লাফে বেড়ে 3700 টাকায় বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে এই মৌসুমে সবসময় চাউলের দাম কম থাকে, কিন্তু হঠাৎ করে যে কোরবানের পরে 3টা কারণ। একটা হলো গাড়ি ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাইছে, আর দ্বিতীয় হলো বিভিন্ন মূল কারখানা বন্ধ ছিল। পাইকারেরা বলছেন বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। উত্তরবঙ্গের মিলাদের সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। এক বস্তায় 200 টাকা, 250 টাকা, 300 টাকা বিভিন্ন প্রকার ভেদে দাম বাড়ছে। সরকারের উচিত যে মোকামে বিভিন্ন জায়গাতে এটা মনিটরিং করা, যেহেতু ধান স্টক করতেছে। হঠাৎ করে চালের দর বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। মনিটরিংটা যদি ঠিক মতন ওনারা করতো, তাহলে বাজারের মূল্যটা কমতো। এটা তো মরার উপর খাড়ার গার মতো অবস্থা হয়েছে। যেমন ধরেন আপনি, মানুষের ক্রয় ক্ষমতা নাই। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মনিটরিং জোরদার ও মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
টানা বৃষ্টি ও ভারতের উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে পানি উন্নয়ন বোর্ডের 2-1 বার আসছিল, কোনো কাজটা সংস্কার করবে বলছে, কোনো সংস্কার করা নাই, আয় চলে গেছে। এই মুহুরী নদীর বাঁধটা স্থায়ীভাবে যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রাত 10টার কিছু পরে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়। এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও কোথাও বেড়ি বাঁধে ভাঙনও ধরেছে, পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, রাঙামাটিতে পাহাড় ধসের কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? কি অবস্থা অতিবৃষ্টির ফলে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত 5 দিন ধরে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। কখনো ভারী, কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এখনো বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পাহাড় ধসের সংখ্যা কয়েক গুণ বাড়িয়েছে। ছোট ছোট পাহাড় ধস হচ্ছে, যদিও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতা বা দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে প্রশাসন সচেতন আছে এবং প্রশাসন বলছেন যারা পাহাড়ে বসবাস করছে, পাহাড়ে পাদদেশে বসবাস করছে, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের জন্য 33টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যাতে তারা নিরাপদে থাকে, পাহাড় ধসে যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, এই বিষয়ে তারা লক্ষ্য রাখছে। একই সাথে রাঙামাটির প্রায় 33টি পাহাড়কে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা ওখানে বসবাস করে, প্রায় লাখের অধিক মানুষ বসবাস করে, তাদেরকে কিন্তু বারবার তাগিদ দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, একই সাথে পৌরসভাকেও সমন্বয় করে তারা কাজ করছে। শুধু রাঙামাটি শহর অঞ্চল নয়, রাঙামাটি 10টি উপজেলায় কিন্তু যারা পাহাড়ে বসবাস করে তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং বলা হচ্ছে যারা জোর করে পাহাড়ে বসবাস করবে বা ইচ্ছাকৃতভাবে পাহাড়ে বসবাস করবে এই আবহাওয়ার বৈরী মৌসুমে, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। বারবার প্রশাসন কিন্তু তাগিদ দিচ্ছে একটি প্রাণও যেন দুর্ঘটনায় পড়ে যেন দুর্ঘটনার শিকার না হয়, সে বিষয়ে বারবার নজর দেওয়া হচ্ছে। একই সাথে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসন নিয়ে তাদেরকে নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে, যাতে প্রত্যেকটা এলাকার মানুষ সচেতন থাকে, নিরাপদ থাকে, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। একই সাথে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, সেজন্য রাতেও জনপ্রশাসনের বিভিন্ন নির্বাহী দল আমরা দেখেছি কাজ করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষত। ফেনী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াসিন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তিনি জানাবেন আমাদেরকে তার এলাকার খবর। ইয়াসিন। মোমো, আপনাকে ধন্যবাদ। এবার ফেনী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ইয়াসিন সুমন। অতিবৃষ্টির ফলে বাঁধ ভেঙে এখন পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? গতকাল 10টায় যে এখানে যে অংশটি তারা সংস্কার পারবেন। তো এখানে আসলে মানুষরা তাদের আশ্বাসে আশ্বস্ত হতে পারে না।
কারণ এখানে যতবারই বরাদ্দ হয় ততবারই নিম্নমানের কাজ করা হয়, এমনকি অভিযোগ করছেন স্থানীয়রা। আর এখানে বন্যার সময় যে বরাদ্দ যে আসে সেটিও সুষম বন্টন হয় না। তবে স্থানীয় মানুষদের যে দাবি সেটি হচ্ছে যে এখানে তারা সুষম বন্টন চায় বরাদ্দের, অথবা তারা বরাদ্দের চেয়েও তারা এই ভাটটি যেখানে ভেঙেছে এখানে যেন তারা টেকসই বা তারা দাবি করে। এখানে স্থানীয় বাসিন্দা রয়েছে, আমি একজনের সাথে কথা বলবো যে এখানে যে বাঁধ ভাঙ্গা হয়েছে এই ভাঙ্গার বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমরা অনেকবার এই মরিগাতি বাঁধ ভেঙে যায়। কক্সবাজারের টেকনাফ উখিয়ায় 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা এখন 12.5 লাখের বেশি। পরদেশে বোঝা হয়ে না থেকে নিজের দেশে ফেরার আশায় রোহিঙ্গারা। বিশ্ব শরণার্থী দিবসে কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়নে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গারা গত কয়েক দশক ধরে দফায় দফায় এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। 2017 সালে একসাথে অনুপ্রবেশ করে 8 লাখের বেশি। এরপর 2 দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের অনিচ্ছায় তা ভেস্তে যায়। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন। এরপর থেকে দেশে ফেরার স্বপ্ন বুনছে রোহিঙ্গারা। বেশি খুশি আই ডাইরসার উদ্দনো ইন্দা রগবা আর সুদু হুদ্দানি লইলে তো বেশি খুশি লাগে খুশি লাগে হলে আজ 8 বছর বাদ আর লই যাবে হদিয়া না মারা তো খুশি যা আই রাতে গুন জানে বাজি। রোহিঙ্গারা অন্য কোথাও শরণার্থী হিসেবে থাকার পরিবর্তে নিজ দেশে ফিরতে বেশি আগ্রহী বলছে প্রত্যাবাসন কমিশন। 14 লক্ষ রোহিঙ্গা এখানে শুধুমাত্র খাদ্য না, শ্রম বাজার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। তো আমরা মনে করি যদি রোহিঙ্গা প্রত্যাবাসন যদি শুরু হয় বা প্রত্যাবাসিত হয় তাহলে আমাদের উপর যে চাপ সেটা অনেকাংশে কমে আসবে। 12.5 লাখ রোহিঙ্গার চাপ নিতে যেখানে হিমশিম খাচ্ছে বাংলাদেশ, তার উপর প্রতিদিনই বিভিন্ন পথে আসছে রোহিঙ্গারা। তাছাড়া অবৈধভাবে ভারতের পুশিনেও নতুন করে অনেক রোহিঙ্গার ঠাঁই হচ্ছে কক্সবাজারে। আর 28 তনসার ক্যাম্পের মাঝে আর রাইল লইরা আর যখন শুরুতে ওনারা দুনিয়ারে জানাইয়ারে যখন শুরুতে আর বর্মা সরকারের দিবা বলে আশা করি। মিয়ানমারে স্থিতিশীল পরিবেশ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। খাগড়াছড়ির সীমান্তে বৃষ্টির মধ্যেও নারী ও শিশুসহ 13 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী তানাক্কা পাড়া দিয়ে তাদের পুশিন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম জানান, পুশিন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ওয়াশি গ্রামের বাসিন্দা। তারা সেখানে ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন তারা। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 145 জন বাংলাদেশিকে পুশিন করল বিএসএফ। বন্দরনগরী চট্টগ্রামে মৎস্য সম্পদ আহরণোত্তর ক্ষতি নিরসন, গুণগত মান সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে অংশীজনদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। শুক্রবার পতেঙ্গা মেরিন ফিশারিজ সার্ভেলেন্স চেকপোস্টে অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প চট্টগ্রাম বিভাগ এই সংলাপের আয়োজন করে। সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ সময় সমুদ্রে সবসময় অবাধে অবৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য শিকার করা হতো। পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থাসমূহ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সমুদ্র সীমানা নির্ধারণ করে। বাংলাদেশ সরকার সাগরের নির্দিষ্ট সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য শিকারে আইন এবং সময়ে সময়ে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে, যার কারণে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।